নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভুটান ভ্রমণের পঞ্চম অধ্যায়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এর আগের 4টি পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতা থেকে ভুটান যাওয়ার অভিজ্ঞতা, ফুনশেলিং থেকে থিম্পু, থিম্পু থেকে পুনাখা এবং থিম্পুর লোকাল সাইট সিনের গল্প। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা থিম্পু থেকে পারোতে এসে হোটেলে চেক ইন করেছিলাম। আজকে ভুটান ভ্রমণের পঞ্চম পর্বে আমরা ঘুরে দেখব পারো শহর এবং তার আশেপাশের কিছু আইকনিক দর্শনীয় স্থান। আর আমাদের সঙ্গে মানস ভ্রমণ করবেন আপনারাও। চলুন তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 30শে মে এবং আমরা আছি পারোতে। গতকাল আমরা পারোতে এসেছিলাম থিম্পুর সাইট সিন করে। সেই ভিডিও আপনাদের সঙ্গে, সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের ভিডিওতে। আজকে আমরা পারো ঘুরে দেখব এবং পারোতে কিছু ভুটানের আইকনিক স্পট আছে যেগুলো আমরা ঘুরে দেখব। তার মধ্যে আছে টাইগার নেস্ট মনেস্ট্রি, ভুটানের আইকনিক বা যেটাকে বলে রিংপংচে মনেস্ট্রি। আছে চেলেলা পাস, যেটা হচ্ছে ভুটানের হাইয়েস্ট মোটরেবল পাস। আছে পারো জং এবং পারো এয়ারপোর্ট, যেটাকে বলা হয় ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট। এগুলো ঘুরে দেখাবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের গাড়িও রেডি, আমরা এবার বেরিয়ে পড়ব। চলুন শুরু করা যাক। আজকে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে চেলেলা পাস। পারো থেকে 35 কিলোমিটার দূরে এই চেলেলা পাস ভুটানের পারো আর হা ভ্যালিকে কানেক্ট করেছে। আর এটা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উচ্চতায় ভুটানের হাইয়েস্ট মোটরেবল পাস। এখানে এখন ভয়ঙ্কর ঠান্ডা। আসলে এখানে যদি মেঘ না থাকে, রৌদ্রগরোজ্জ্বল ওয়েদার থাকে, তাহলে ওই সাইডে এই যে সাইডে এদিকে ক্লিয়ারলি ভুটানের যে স্নো পিকড মাউন্টেনগুলো সেগুলো সব দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন যে কীরকম মেঘলা ওয়েদার, চারিদিকে পুরো ঘন কুয়াশা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ভয়ঙ্কর ঠান্ডা। আসলে এইটা এই চেলেলা পাস আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। আমরা এটাকে এক্সট্রা 3500 টাকা আমাদের পাইলট সাহেবকে দিয়ে এটাকে ইনক্লুড করিয়েছি। প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে এখন। পারো এবং হা ভ্যালিকে সংযোগকারী এই চেলেলা পাস ভুটানের হাইয়েস্ট মোটরেবল পাস। পারো শহর থেকে এর দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার এবং গাড়িতে আসতে সময় লাগে ঘন্টা দেড়েক। মেঘমুক্ত পরিষ্কার দিনে এখান থেকে ভুটানের স্নো পিক মাউন্টেনের সঙ্গে সঙ্গে সৌভাগ্য থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারেন। এই চেলেলা পাসে একটি মাত্র ফুড ট্রাক আসে। এই দেখুন, এনারা থাকেন হচ্ছে পারোতে। রোজ সকালবেলায় গাড়িটা নিয়ে ওপরে চলে আসেন। এর গাড়ির যে ব্যাক সাইডটা দেখছেন, এই ব্যাক সাইডটা হচ্ছে ফুড ট্রাক, ওখানে ওরা দোকান হিসেবে ব্যবহার করেন। আর এই ফুড ট্রাকের মধ্যে আপনি ম্যাগি পাবেন, কফি পাবেন, এখানে একটা জিনিস আছে রাইস পোরিজ, বডি গরম করার মতো, এগুলো পাবেন। রেট অবশ্যই বেশি, নিডলেস টু সে। সারাদিন এখানে এরা ব্যবসা করেন, আবার সন্ধ্যের পরে ওনারা পারোতে ফিরে যান। এই ফুড ট্রাকটা হলো ভুটানের ফার্স্ট ফুড ট্রাক। এই পারো থেকে চেলেলাতে এসে যারা বিজনেস শুরু করেছিলেন, এরপরে অনেক হয়েছে, বাট এই অনেক ফুড ট্রাক হয়েছে, বাট এই ফুড ট্রাকটা কিন্তু প্রথম, ফার্স্ট ইন ভুটান। আমরা এলাম এদিক দিয়ে, অর্থাৎ পারো থেকে, আর এদিকে আরও 26 কিলোমিটার গেলে হা ভ্যালি। এই চেলেলা পাস হা ভ্যালি পারোকে কানেক্ট করেছে। শীতকালে এই রাস্তাটা কমপ্লিটলি বন্ধ থাকে, স্নো পুরো বরফে ঢেকে যায়। তখন আরেকটা রাস্তা আছে যেটা 95 কিলোমিটার পারো থেকে হা কানেক্টেড হয়। সেই রাস্তাটা এখানকার লোকেদের ব্যবহার করতে হয়। গরমকালে এই রাস্তাটা মোটরেবল থাকে। পারো থেকে হা ভ্যালি কিংবা হা থেকে পারো ভ্যালি যারা চেলেলা পাস ব্যবহার করেন, হয় তারা নিজস্ব গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে যাতায়াত করেন। এই রাস্তায় সেভাবে কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। আমরা পার্সিদের টাওয়ার অফ সাইলেন্সের কথা সবাই জানি, যেখানে পার্সি ধর্মে কেউ মারা গেলে পরে তাদের দফানো করা হয় না, দাহও করা হয় না। তাদের কি করা হয়, কোনো পাহাড়ের মাথায় রেখে আসা হয় যাতে চিল শকুন ঠুকরে খেতে পারে। ভুটানের এই চেলেলা পাসের এই জায়গাটা থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে এরকমই একটা টাওয়ার অফ সাইলেন্স আছে। ভুটানের
কোনো বাচ্চা যদি মারা যায়, মানে শিশু যদি মারা যায়, তাহলেও তাদের দাহ করা হয় না, দফানো করা হয় না। তাদেরও এই রাস্তা নেই, তাদের পরিবার পরিজন এই পর্যন্ত গাড়িতে আসেন। তারপরে এই যে পেছনের রাস্তা আছে, এই রাস্তা দিয়ে 2 কিলোমিটার উঁচু একটা জায়গাতে গিয়ে সে বাচ্চার ডেড বডি রেখে আসেন, যাতে চিল শকুন ঠুকরে খেতে পারে। ইটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ টাওয়ার অফ সাইলেন্স ইন ভুটান। চেলেলা পাসে গাড়ি ঘোড়া খুব কম, এখানে জনবসতি বলে কিছুই নেই। পর্যটকেরা এখানে আসেন ভুটানের হাইয়েস্ট মোটরেবল রোড এক্সপ্লোর করার জন্য এবং মেঘমুক্ত পরিষ্কার দিনে ভুটানের স্নো পিকড হাই মাউন্টেন রেঞ্জগুলোকে ক্যাপচার করার জন্য। আদারওয়াইজ চেলেলা পাসে কিন্তু আলাদা করে দেখবার মতো সেরকম কিছু নেই। এখানে এসে মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট টাইম স্পেন্ড করে আপনারা এগোতে পারেন আপনাদের পরবর্তী গন্তব্যে। আজকে আমাদের সেকেন্ড স্টপ হলো পারো এয়ারপোর্ট ভিউ পয়েন্ট। ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট বলা হয় এই পারোকে। আনফর্চুনেটলি আজকে ওয়েদার খারাপ থাকার জন্য এই মুহূর্তে কোনো ল্যান্ডিং বা টেক অফ হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি ওখানে কিছু ফ্লাইট ট্যাক্সি করা আছে, কিন্তু এখান থেকে কোনো ল্যান্ডিং বা টেক অফ হচ্ছে না কিন্তু এই মুহূর্তে। এটাকে কেন বলা হয় মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট সেটা দেখুন, আমি দেখাচ্ছি আমার ফ্রন্ট ক্যামেরাতে। এই যে দেখুন, এই হলো রানওয়েটা এয়ারপোর্টের। এই আমার আঙুলের সোজাসুজি এই রানওয়ে যাচ্ছে, এই রানওয়ে। এটা হচ্ছে এয়ারপোর্ট বিল্ডিং। ওইখানে 2টো প্লেন ট্যাক্সি করা আছে, ওইখানে গিয়ে রানওয়েটা শেষ। এবারে হয় কি, যে প্লেনগুলো আসে, ওই যে 2টো পাহাড় দেখছেন, এখন মেঘ আছে বলে ভিজিবিলিটিটা ক্লিয়ার নয়, ওই 2টো পাহাড়ের মধ্যে দিয়ে এসে ডান দিকে টার্ন করার পর পাইলট তখন জাস্ট 500 মিটার ডিস্টেন্সেই কিন্তু রানওয়েটার প্রথম ভিজিবিলিটি পায়। সুতরাং ড্রাইভারের কাছে জাস্ট 500 মিটারই থাকে নিজের পজিশন অ্যাডজাস্ট করার জন্য। সেই জন্য এটাকে বলা হয় ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্ট। নর্মাল যারা পাইলটস বা নর্মাল যাদের কাছে কমার্শিয়াল এভিয়েশন, কমার্শিয়াল এয়ারক্রাফট ফ্লাইংয়ের লাইসেন্স রয়েছে, তারা কিন্তু এই এয়ারপোর্টে কিন্তু টেক অফ বা ল্যান্ডিং করতে পারেন। এর জন্য স্পেশাল পারমিশন লাগে। কলকাতার থেকে একটা ফ্লাইট ছাড়ে, যেটা সকাল 10টায় ওখান থেকে ছাড়ে, এবং এখানকার টাইম 11টা 15তে এখানে নামার কথা, কিন্তু আজকে ক্যান্সেলড আছে ফ্লাইটগুলো, কারণ এখানকার ওয়েদার আজকে খুবই অ্যাডভার্স। ওখানে ভিজিবিলিটি খুব লো, আমি এখান থেকে বুঝতে পারছি, মানে ইটস নট এনাফ। অ্যাটলিস্ট এইরকম লো ভিজিবিলিটি, মানে এই ধরনের এয়ারপোর্টে এত লো ভিজিবিলিটির ল্যান্ড করা পসিবল নয়। এটাই হচ্ছে এখানকার পারো এয়ারপোর্টের ভিউ পয়েন্ট। চেলেলা পাস থেকে নামার পথেই পড়ে। আমাদের আজকের পরবর্তী সাইট সিং পারো জং বা রিংপং পারো জং। রিংপং কথার অর্থ হচ্ছে, বা রিংপং পারো জংয়ের কথার পুরো অর্থ হচ্ছে আ জং মেড অন হিপ হপ জুয়েলস। পারো জংয়ে কোনো এন্ট্রি ফিজ নেই, তবে এই পারো জংয়ের ওপরে একটা মিউজিয়াম আছে। ওই ওপরে, এখান থেকে দেখা যাবে কিনা জানি না, ওই ওপরে ওখানে একটা মিউজিয়াম আছে, সেইখানে কিন্তু এন্ট্রি ফি আছে 500 রুপিস পার হেড। আমরা মিউজিয়ামে যাচ্ছি না, পারো জং এন্ট্রি ইজ ফ্রি। পারো শহরে পারোচু নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত এই পারো জং 15 শতকে তৈরি ভুটানের অন্যতম সুন্দর এবং ঐতিহাসিক জং বা কেল্লা। আমাদের গাইড যেটা বলছেন, 1639 সালে ভুটানের যে ফাউন্ডার, তিনি এই পারো জং তৈরি করেছিলেন টিবেটিয়ান এবং মঙ্গোলিয়ান ইনভেডার্স থেকে ভুটানকে রক্ষা করার জন্য। আমার পেছনের যে সেকশনটা, এখানে থাকেন হচ্ছে মংকরা, এবং এই দিকের যে সেকশনটা, এটা হচ্ছে এই জংয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন। এই জংটা তৈরি হওয়ার ঠিক 3 বছর বাদে ওপরে যে দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা বলছি মিউজিয়াম, সেটা অ্যাকচুয়ালি আগে ওয়াচ টাওয়ার ছিল। সেই ওয়াচ টাওয়ারটা 1649 সালে, অর্থাৎ এই জং তৈরি হওয়ার জাস্ট 3 বছর বাদেই তৈরি হয়।
আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই টেম্পলের এই মনেস্ট্রির টেম্পল, যেখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, জুতো খুলে টুপি খুলে ক্যামেরা অফ করে যেতে হয়। পারোজংয়ের ব্যালকনি থেকে পারো শহরের এরিয়াল ভিউ অনেকটা এইরকম। ভুটান ভ্রমণের অন্তিম পর্যায়ে এসে একটা জিনিস কিন্তু আমি অবশ্যই বলবো, ভুটান ট্যুরিজম ইজ ভ্যালু ফর মানি। এই ধরনের ভার্জিন নেচার এনজয় করার জন্য আমি একবার নয় বারবার ছুটে আসব ভুটানে। ছবির মতো সুন্দর দেশ ভুটান, সত্যি কথা বলছি, কিন্তু ছবির মতো সুন্দর দেশ। মানে অনেকে বলেন যে ট্যুরিজম ইজ নট ভ্যালু ফর মানি। আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দেম, কারণ তারা শুধুমাত্র মনিটারি ভ্যালু দিয়ে এটাকে বিচার করেন। লুক অ্যাট দ্য বিউটি, ন্যাচারাল বিউটি। ইউ ক্যানট গেট দিস কাইন্ড অফ বিউটি উইথ মিলিয়ন্স অফ ডলার্স অ্যাজ ওয়েল। দিস ইজ ট্রুলি অসম। আমাদের হিন্দু ধর্মের মতো বৌদ্ধ ধর্মেও কিন্তু অনেক দেবদেবীর পুজো হয়, যেটা আমি আগের এপিসোডে বলেছিলাম যখন আমরা জায়ান্ট বুদ্ধা দেখতে গিয়েছিলাম। এবং সেই সমস্ত দেবদেবী আলাদা আলাদা করে টেম্পল এই পারোজংয়ে আছে। বাট আনফর্চুনেটলি ট্যুরিস্টদের জন্য শুধুমাত্র একটাই মেন টেম্পল ভিজিট করা অ্যালাউড, সেটা আমাদের ভিজিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন টাইগার নেস্ট মনেস্ট্রি ভিউ পয়েন্ট। সেদিন আমাদের শেষ গন্তব্য ছিল টাইগার নেস্ট মনেস্ট্রি বা রিংপংচে মনেস্ট্রি। বেস পয়েন্ট থেকে 1000 টাকার টিকিট সংগ্রহ করে 6 কিলোমিটার ট্রেক করে আপনাদের পৌঁছতে হবে টাইগার নেস্ট মনেস্ট্রি। কিন্তু আমার কো ট্রাভেলার কারোরই সেই শারীরিক সক্ষমতা ছিল না এই রাস্তা ট্রেক করার, তাই ভিউ পয়েন্ট থেকে যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করলাম মনেস্ট্রিটাকে আপনাদের জন্য। টাইগার নেস্ট মনেস্ট্রি ভুটানের মোস্ট আইকনিক ভিউ পয়েন্ট। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টাইগার নেস্ট ভিউ পয়েন্ট। যদি টাইগার নেস্টে কেউ যেতে চান তাহলে গাড়ি আপনাকে ওই সামনের ফরেস্টের মধ্যে নিয়ে যাবে, যেটা বেস পয়েন্ট। সেইখান থেকে আপনাকে 6 কিলোমিটার আপ 6 কিলোমিটার ডাউন ট্রেক করতে হবে। তবে ট্রেকিংয়ের শুরুতেই আপনাকে কিন্তু 1000 রুপিস দিয়ে টিকিট কাটতে হবে, যেটা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ছিল না। কিছুদিন আগে পর্যন্ত যদি আপনি মনেস্ট্রির ভেতরে এন্ট্রি করতে চাইতেন তাহলে আপনাকে দিতে হতো, কিন্তু এখন কিন্তু ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ট্রেক আপনাকে দিতে হবে। আর সত্যি কথা বলছি, আমি বা আমার এখানে যারা আমার সঙ্গে আছে তাদের শারীরিক সক্ষমতা এতটা নেই যে আমরা ওই পর্যন্ত ট্রেক করতে পারবো। তো সেই জন্য আমরা টাইগার নেস্টে আর যাচ্ছি না। এই ভিউ পয়েন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম টাইগার নেস্ট মনেস্ট্রি। ভুটানের মোস্ট আইকনিক প্লেস হচ্ছে এই টাইগার নেস্ট মনেস্ট্রি, বা এটাকে বলা হয় রিম্পোচে মনেস্ট্রি। রিম্পোচে আপনাদের বলেছি, রিম্পোচে হচ্ছে গৌতম বুদ্ধার সেকেন্ড ইনকার্নেশন। এখানে যে হিস্ট্রিটি যেটা বলা হয়, এটা 1692 খ্রিস্টাব্দে ভুটানের 4th গভর্নর তৈরি করেছিলেন এই মনেস্ট্রিটা। ইতিহাস বলে যে এখানে কোনো এক ডেমন ছিল যে এখানকার লোকাল লোকদের প্রচণ্ড ডিস্টার্ব করতো। তো গুরু রিম্পোচের যে ইনকার্নেশন, তার মধ্যে 8টা তার ইনকার্নেশন ছিল, তার মধ্যে 6টা হচ্ছে খুব পিসফুল আর 2টো হচ্ছে মানে রুদ্রমূর্তি যাকে বলে। তার মধ্যে একটা হচ্ছে বাঘের পিঠে চড়ে তার গমন। তো উনি যখন মেডিটেট করতে করতে জানতে পারেন যে এরকম এক ডেমন এখানে ডিস্টার্ব করছে লোকালদের, তিনি ওখান থেকে উড়ে চলে আসেন বাঘের পিঠে চড়ে এবং এই ডেমনকে সাবডিউ করেন। সেইখান থেকে এই জায়গার নাম হয়ে যায় টাইগার নেস্ট মনেস্ট্রি। অনেকেই আছেন যারা এখান থেকে ট্রেক করেন। ট্রেক আপ ডাউন করতে মোটামুটি আমাদের গাইড যেটা বললেন 3 থেকে 4 ঘন্টা কিন্তু লেগে যাবে, বাট বডি ফিটনেস ইজ ম্যান্ডেটারি। বাট আনফর্চুনেটলি আমাদের সেই ফিটনেস আমাদের নেই, তাই আমরা যেতে পারলাম না। তাই এইখান থেকে আপনাদের ভিউটা দেখালাম। আজকে আমাদের সাইট সিইং এইটুকুই ছিল। আমরা চলে এসেছি আমাদের লাঞ্চে। এই ধাবাটার নাম হচ্ছে পারো ধাবা, একদম টাইগার নেস্ট মনেস্ট্রি ভিউ পয়েন্টের একদমই কাছে। এখন দেখা যাক এখানে আজকে কি খাওয়া যায়। কিছু জিনিস অবজারভেশন আছে, কিন্তু ভুটানের সমস্ত রেস্টুরেন্টে আমি দেখলাম যে এদের সার্ভিং টাইম প্রচণ্ড হাই এবং এরা কোনো কিছুই রেডিমেড রাখে না। যেমন এগ কারি আমি 2-3 বার বিগত 3-4 দিনে নিয়েছি, ওরা বললো স্যার টাইম লাগবে কারণ ডিম সেদ্ধ করে বানিয়ে দিতে হবে। সার্ভিং টাইম প্রচণ্ড হাই। সুতরাং এখানে যদি তাড়াহুড়ো থাকে এখানে রেস্টুরেন্টে কিন্তু কুইকলি কিছু আপনি পাবেন না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আপনারা
লাস্ট আমার সবকটা ভিডিওতেই দেখেছেন যেখানকার মানে পুরুষেরা মেল যে ড্রেসটা সেটাকে বলে ঘো, যে স্পেসিফিক ড্রেসটা, এরা যখন অন ডিউটি, এনিথিং অন ডিউটি, তখন কিন্তু এই ড্রেস পরাটা ম্যান্ডেটারি, নাহলে কিন্তু সরকারের তরফ থেকে বা রাজার তরফ থেকে এদের ফাইন করে দেওয়া হবে। আমাদের ড্রাইভার এবং গাইড দুজনেই পুরো ট্রিপটা কিন্তু এদের ন্যাশনাল ড্রেস পরেছিল। আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ভুটান ভ্রমণের সম্পূর্ণ গাইড এবং সম্ভাব্য খরচ এবং কিছু ইউজফুল টিপস। দেখা হচ্ছে খুব শিগগিরই।